দীঘা ভাবছেন যে দীঘায় যাবেন ঘুরতে। কোথায় যাবেন? কোথায় থাকবেন? কি কি দেখবেন? কোথায় কি আছে? কিভাবে সাইট সিনগুলো করবেন? দীঘার উদয়পুর, শঙ্করপুর, চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার মধ্যে। তাছাড়া দীঘায় বিভিন্ন ধরনের মাছ ভাজা বিক্রির এই জাতীয় সব কিছুই কিন্তু এখানে হয়ে থাকে। আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এই হলো আরাধনা বাস। এই বাসে করে আমরা এখন দীঘায় যাব। আর এই আরাধনা এখান থেকে শিলিগুড়ি, এই কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, এখান থেকে শিলিগুড়ি এবং দীঘা প্রতিদিনই কিন্তু বাস ছাড়ে। হ্যাঁ, এখন আমরা এই বাসে উঠবো সবাই। আর কিভাবে যাই, কিভাবে কী করবো সবই দেখাবো। আর প্রতিদিন শিলিগুড়ি এখান থেকে সন্ধ্যা 6টার সময় কিন্তু ছেড়ে যায়। আর দীঘা প্রতিদিন এই আরাধনা বাস যায় 10:15টায়। আমাদের কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে এখন কৃষ্ণনগরের মধ্যে আছি সরকার হোটেলে, সরকার রেস্টুরেন্ট। সরপুরিয়া এবং সরভাজার জন্য যে কৃষ্ণনগর বিখ্যাত অধর মিষ্টান্ন ভাণ্ডার। এবার এটা অধর তো নয়, এটা কৃষ্ণনগরের মধ্যেই সরকার হোটেল, এবং মিষ্টি বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, ভালো ভালো সুস্বাদু। আর যেটা কৃষ্ণনগরে বিখ্যাত সেটা হলো সরপুরিয়া সরভাজা। আর আমরা এই বাসে করেই কিন্তু আজকে দীঘায় যাচ্ছে, আরাধনা বাস। আর আগে আর অনেক কিছু দেখাবো। আমরা একটু বাইরে বেরিয়েছি, এখন বাইরের দিকে এই আমরা 4 লেন রাস্তায় উপরে দাঁড়িয়ে। এই রাস্তায় গাড়ির অনেক চাপ। আর দেখাবো যে কীভাবে, কোথা দিয়ে কীভাবে যাওয়া হয়, যাই আমরা সমস্তটা দেখাবো। হোটেল এবং এই দুদিনের মানে উপভোগ, দীঘায় কীভাবে উপভোগ করা সেগুলো সবটাই দেখাবো, আমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হলো মহারানা প্রতাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এও বিখ্যাত। এখানে কিন্তু লেখা আছে সরপুরিয়া সরভাজা। আর কৃষ্ণনগর যে মিষ্টির জন্য বিখ্যাত সেটা মিষ্টি কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি কিন্তু এখানে দেখা যাচ্ছে। সরভাজা এবং সরপুরিয়া দিয়ে সব রকমই কিন্তু আছে। আর বিভিন্ন রকমের মিষ্টি দেখা যাচ্ছে এই সরকার হোটেল এবং রেস্টুরেন্টে। আর এখানে এমনকি নিরামিষ খাবারও কিন্তু পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে আছে। আর এখানটা কিন্তু এই কাপে করে লাল দই বিক্রি কিন্তু হচ্ছে। আর এই সরভাজা লাইন কিন্তু সাজানো আছে। উপরে সরপুরিয়া, কৃষ্ণনগরে অপরের যে মিষ্টান্ন ভাণ্ডারের সরপুরিয়া সরভাজা বিখ্যাত সরপুরিয়া। আর এই সরভাজা কৃষ্ণনগরে বিখ্যাত। আমরা এখন বাসের মধ্যে আছি, বাস চলছে। কৃষ্ণনগর থেকে আমরা বেরিয়ে গেছি, শান্তিপুরের দিকে ঢুকবো, বাস চলছে। আমাদের টোটাল জার্নি যেটা হবে 290 কিলোমিটার কৃষ্ণনগর থেকে দীঘা। আর আমাদের সময় লাগবে, কাউন্টিংয়ে দেখাচ্ছে 5 ঘন্টা, ক্রমশ এখন 6 ঘন্টা, 6 ঘন্টা মতো টাইম দেখাচ্ছে। এখন বাজে 10:56। 10:56, তাহলে এই বাস হয়তো এখানে ওখানে দাঁড়াতে যাবে। তাহলে দাঁড়ালে পরেও মোটামুটি আমাদের ঢুকতে সকাল 8টার সময় আমাদের নিউ দীঘায় পৌঁছে যাবে। আর আমাদের যে হোটেল নেবো সেটা কিন্তু নিউ দীঘাতেই নেব। এখন আমরা কোলাঘাটে, রাত বাজে ভোর 4:58 বাজে। এখন এই কোলাঘাটে পৌঁছালাম। এখান থেকে দেখি দীঘায় কতক্ষণ সময় লাগে। এই কোলাঘাট, এখন আমরা কোলাঘাটে আছি রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে 10 মিনিটের জন্য ব্রেক হয়েছে। এখান থেকে এখনই একটু পরে গাড়ি ছাড়বে, গাড়িতে করে আমরা দীঘায় যাব। এই যে
এটা আমার ভাইরা ভাই, এই যে আমার পুচকু। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে। এখন 5টা বাজে, আমরা এখন কোলাঘাট, ঠিক কোলাঘাট দাঁড়িয়ে আছি। আর এই আমাদের আরাধনা বাস। আর এই 4 লেন রাস্তা, সকাল প্রায় হয়েই গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছাড়বে। আবার এদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমাদের একটু লেট হয়েছে, যদিও আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। কোলাঘাটে বৃষ্টিটা কম, কিন্তু কলকাতা থেকে এদিকে বালি ব্রিজ ছাড়িয়ে আসার পরে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই লাইন দিয়ে সব বাস দাঁড়িয়ে আছে, যেগুলো দীঘা থেকে কলকাতার দিকে রিটার্নগামী যে বাসগুলো যাচ্ছে। আর এদিককার এই বাসগুলো সব যাবে দীঘায়। আর কিছুটা যাওয়ার পরেই বাঁদিকে চলে যাবে হলদিয়া, আর সোজা চলে যাবে দীঘার দিকে। এখন বাজে 8:35, আর আমরা এখন বাস থেকে এখনই দীঘায় নামলাম। এই জাহাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এখনও রুম নেওয়া হয়নি, তো রুম এখন নেব আমরা। তো কোন দিকে রুম নেওয়া যায়, একটু রুমগুলো দেখবো, কীরকম কী দাম বলে সবই দেখাবো। সেগুলো সবই এখন দেখব, কোন রুম কোথায়, হোটেল কোথায় নেওয়া যায়, কেমন কি দাম পড়ে সেগুলো দেখব। এই জাহাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখানে রুমই পাওয়া যাচ্ছে না আজকে দীঘায় প্রচুর ভিড়, মানে রুম যেখানে যাচ্ছে সেখানে রুমের খুব ক্রাইসিস আজকের দিনে। তো অনেক খোঁজাখুঁজির পরে এই রুমটা পেয়েছি। এই রুমের মধ্যে এসি রুম নিয়েছি। তো রুমের এই আমরা একসঙ্গে পুরো টোটাল মানে 10 জন থাকার মতন একটা রুম নিয়েছি এই রুমটা। তো এই ডেকোরেশন পুরোটাই, আর পুরোটাই এসি। আর পায়খানা বাথরুমটা একটু দেখে নেব এবং দেখাবো। কোমোড, পায়খানা বাথরুম, যাই হোক মোটামুটি আজকের দিনে রুমের খুব চাহিদা, রুম পাওয়াই যাচ্ছে না ঠিক মতো। আর আমাদের এই যে রুমটা আছে, রুমটা বেশ ভালোই, টিভি লাগানো আছে একটা, এখানে আয়না আছে, ফ্যান আছে দুটো। আমি এখন ঠিক সমুদ্রের পাড়েই দাঁড়িয়ে আছি, আর সমুদ্রের জল এখন জোয়ার ভাটা চলছে আর জলোচ্ছ্বাস হচ্ছে এখন। আর এইখান থেকে কিন্তু পুরোটা সমুদ্রের পুরো রূপ, এরকম রূপ সমুদ্রের দিকে বাঙালিকে বারবার করে টেনে নিয়ে আসে, যে এই সমুদ্র দেখার জন্য। যে এই দুদিনের ট্যুর, অল্প দিনের ট্যুরের মধ্যে, মানে কাছে পিঠের মধ্যে কিন্তু এই দীঘায় বাঙালির ঘোরার জন্য খুবই কিন্তু আবেগপূর্ণ। আমরা এই জন্য বারবার করে কিন্তু এই দীঘায় কিন্তু ছুটে আসি এই সমুদ্র উপভোগ করার জন্য। দেখো আমার ওয়াইফ আর আমার মেয়ে, দেখো সমুদ্র বন্ধুরা, দেখা যাচ্ছে সমুদ্রে কিভাবে জলোচ্ছ্বাস হচ্ছে। কত লোক এসছে দীঘায় আজ, প্রচুর লোকের সমাগম। দীঘাতে একবার গেলে তাও মন ভরে না, মনে হয় যে আবার কবে যাব, এই মনে হয় শুধু এই ধরনের অনুভূতি হয়। কেননা দীঘায় যতবারই যান না কেন, তবু কিন্তু কোনো সময় এর যে চাহিদা দীঘায় যাওয়ার বা দীঘায় বেড়াতে যাব, মানে 2 দিন 2 রাত 3 দিনের যে অল্প দিনের যে একটা ট্যুর, এই দীঘা ছাড়া কিন্তু অন্য কোথাও কিন্তু এরকম সম্ভব না। এই জন্য মনে হয় যে এই দীঘায় গিয়ে ঘুরে আসি, এই জিনিসটা বারবার কিন্তু মনে হয়। এই জন্য মনে হয় যে না, দীঘাটা কাছে মধ্যে অল্প খরচে কম বাজেটের মধ্যে দীঘা কিন্তু ঘোরার জন্য খুবই ভালো জায়গা, আর খুবই ভালোভাবে কিন্তু ঘোরা যায় বা আনন্দ উপভোগ করা যায়। তা আমরা এই দীঘা উপকূলের পাড় দিয়ে আমি কিন্তু অনেকবারই গেছি, তাও মনে হয় যে আবার যাই। এই জিনিসটা আপনারাও একবার গেলে পরে বুঝতে পারবেন যে না, দীঘায় গেলে পরে মনে হয় না যাই ঘুরে আসি। এটা একটা সুন্দর উপভোগ। এই
দুদিনের ছুটিতে এসে এইরকম মানে সমুদ্রের জলোচ্ছ্বাসের এই যে উপভোগ, এই জিনিসগুলো মনকে ভালো রাখে। দেখো জলোচ্ছ্বাস, দেখো বড় বড় জলোচ্ছ্বাস হচ্ছে, জলের ঢেউ কিন্তু রীতিমতো কিন্তু বেড়েই চলেছে। দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে জলোচ্ছ্বাস, দেখেছো জলোচ্ছ্বাস। তোমার বাবার ইচ্ছা ছিল 2 নাতি নিয়ে আসবে। রাজু মামা আসলে এবার হেভি মজা হতো। রাজু মামার মামি যা করছিল, তাহলে ঢেউটা উঠবে, উল্টো দিকটা করলে ঢেউ এইখানে ফটো তুলবো। এই জায়গায় দাঁড়া, এই বুবাই এই জায়গায় দাঁড়া, একটা ফটো তুলবো। এখন আমরা নিউ দীঘা থেকে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, নায়কালী মন্দির, এই সকল জায়গায় আমরা এখন ঘুরতে যাব। এখান থেকে দাদা কত কিলোমিটার হবে? 33 কিলোমিটার। মন্দারমণি থেকে শঙ্করপুর ওটা আপনার 16 কিলোমিটার। 16 কিলোমিটার। আর তাজপুর তাজপুর আপনার 22 থেকে 23 কিলোমিটার। 22 থেকে 23 কিলোমিটার। এই সকল জায়গা মোটামুটি ঘুরে ফিরে আমরা মোটামুটি আবার এখানে আস্তে আস্তে কতক্ষণ লাগতে পারে? 4 ঘন্টা লাগবে না? ঠিক আছে, চলো সামনে আর যেতে যেতে কথা হবে। আমরা এখন নিউ দীঘা থেকে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমার সঙ্গে এই যে সব আছে, আমরা এই সবাই মিলেই আজকে সব ঘুরতে বেরিয়েছি। দীঘা থেকে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর যাবার পথে 2 সাইডের যে অপূর্ব সৌন্দর্য দেখার মতো লাগছে। দেখো 2 সাইড দিয়ে পুরো প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে আঁকড়ে ধরেছে। আর এই সাইডে মনে হচ্ছে নতুন নতুন সব ভেরি তৈরি করে রেখেছে মাছ চাষ করার জন্য। এই 2 সাইড থেকে দূর দিগন্ত পর্যন্ত দেখা যাচ্ছে। দেখো 2 সাইডকে পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্য। এই ফেরিগুলো আছে, এই ফেরিতে কিন্তু মাছ চাষ হয়। আর তার পাশেই দেখো সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। মন্দারমণি যাবার পথেই, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুরের পথেই কিন্তু এই মানে যে সমুদ্র রয়েছে তার কিন্তু এটা মোহনা। এই মোহনার এখন ভাটা পড়েছে, এই জন্য সেটা দেখলে বোঝা যাচ্ছে। আর যে নৌকা নিয়ে যারা লঞ্চ নিয়ে মাছ ধরতে গিয়েছিলো তারা কিন্তু একে একে কিন্তু সবই ফিরে আসছে, যেহেতু ভাটা এখন পড়েছে দেখাই যাচ্ছে। জুম করে দেখায়। দেখতেই পাচ্ছ যে এই ট্রলারগুলো মাছ ধরে কিন্তু এখন ফিরে আসছে একে একে। আর এই সৌন্দর্য, যা সমুদ্রের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো লাগছে। তো আমাদের এই শঙ্করপুর, তাজপুর, নায়কালী মন্দির,
দেখতেই পেলে। সবই তো মাছের ভেরি করে রেখে দিয়েছে। হ্যাঁ, সবই তো মাছের ভেরিয়া পুরো পরস্পর। এই কি গভর্নমেন্ট থেকে করা নাকি, না কোনো গভর্নমেন্ট থেকে করেছে? না, লিজ দিয়ে দিয়েছে না, কেন প্রচুর তো, কারণ গভর্নমেন্টের ছাড়া তো এত হতে পারে না। নাইকালী মাতার মন্দির এই দিকে নিচের দিকে। নাইকালী ব্রিজ। নাইকালী ব্রিজ যেটা আছে, খুব সুন্দর লাগছে ব্রিজটা। আর ব্রিজে কিন্তু সবই লাইট দিয়ে, এখন লাইট দিয়ে দিয়েছে, রাতেরবেলা খুবই সুন্দর লাগবে এই সব রাস্তাগুলো। অনেকটাই বড় ব্রিজটা। আর এই মোহনা, সমুদ্র থেকে যে মোহনাটা বেরিয়েছে, সেই মোহনা যেটি দাঁড়িয়ে আছে। শঙ্করপুর 1 কিলোমিটার, তাজপুর 6 কিলোমিটার, আর রামনগর 4.5। আমরা এখন মন্দারমণিতে আছি। মন্দারমণিতে মন্দারমণিতে ছোট ছোট সব ঘর করে আছে, সবাই বসে বসে এখানেই খাওয়া দাওয়া করতে পারে। আর যখন জোয়ারের সময় হয়, এইখানে বসে থাকলে অনেকটা জল এসে পানি খাবে পায়ে, সেরকমভাবে করা আছে এই মন্দারমণি। অনেকেই এখানে ঘুরতে এসছে, দেখাই যাচ্ছে। দেখো বন্ধুরা, মন্দারমণি কিন্তু দীঘা থেকে 33 কিলোমিটার দূরে। সুন্দর জায়গা, আর বড় কিন্তু সি বিচ। এখানে অনেক বড় জায়গা, অনেক লোকের সমাগম হয়েছে এখানে, দেখো দেখা যাচ্ছে। আর সব কিন্তু বড় বিল্ডিং সব করায় রাখা আছে। তা কেমন লাগছে? হ্যাঁ, বলছে হেভি লাগছে। সুন্দর জায়গা কিন্তু মন্দারমণিটা। মন্দারমণির যে সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পারছো, হেবি সুন্দর জায়গা এই মন্দারমণি। এটা মন্দারমণি এই জায়গাটার নাম। তো মন্দারমণিতে সুন্দর সুন্দর কিন্তু রিসর্টও আছে। আর এই দেখা যাচ্ছে সবই কিন্তু এই সব জায়গায় কিন্তু চর পড়ে গেছে। আর এই সাইডটা দিয়ে কিন্তু পুরোটাই সমুদ্র, যে মনে হচ্ছে মেঘ এই দূরটায় দেখো, তাকিয়ে দেখো, মনে হচ্ছে পুরো মেঘ মনে হচ্ছে সমুদ্রের সঙ্গে মিশে গেছে। আর অনেক লোকজন কিন্তু এখনও, অনেক মানুষ কিন্তু স্নান করছে এই মন্দারমণির এই জায়গাগুলোতে। আর এই কিছু কিছু জায়গায় এই অল্প অল্প করে কিন্তু জল কিন্তু আছে। আর এই যে এই সব জায়গাগুলো কিন্তু পুরো বালি, পুরো ভর্তি, কিন্তু হেবি শক্ত। মনে হয় যে এরকম দেখে মনে হচ্ছে যে খুব নরম নরম, কিন্তু না, খুবই কিন্তু শক্ত টাইপের। এই সব জায়গাগুলো কিন্তু পা দিলেও কিন্তু দাবছে না। এটাই কিন্তু এই সমুদ্র উপকূলের এই বালির যে শক্ত ভিত, এইগুলো দেখেই মনে হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাগুলো, অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ফটো, বিভিন্ন ধরনের লাইক, এইগুলো কিন্তু সব কিন্তু করছে। এই দেখো দূরে কিন্তু অনেকে খেলাধুলা টাইপের করছে,
তো খুবই সুন্দর জায়গা। দেখো তোমরা বন্ধুরা, দেখো কত দূর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর ওই দূরে সব বিল্ডিংগুলো, রিসর্টগুলো, হোটেল, রেস্টুরেন্ট সবই রয়েছে ওই দিকটায়। বুড়ি এই যে আমার বাড়ির লোকজন কিন্তু সব, আমরা কিন্তু ফ্যামিলিগতভাবে সবাই কিন্তু আজকে ঘুরতে এসেছি দীঘায়। যে 2 দিনের মানে 3 দিনের বেড়াতে এসেছি, তো আমরা কিন্তু সবাই ঘুরছি। দেখো এরা কিন্তু, তোমাদের কেমন লাগছে? এরা বলছে সব ভালো লাগছে নাকি। আর আমার এই যে আমাদের ছোট্ট মেয়েটি, এ কিন্তু খুব আনন্দ উপভোগ করছে। দেখো জল দেখে কিন্তু জলের মধ্যে বারবার করে কিন্তু ছুটে চলে যাচ্ছে আমাদের এই 2 মেয়ে। দেখো এখন আমরা শঙ্করপুরে আছি। আর শঙ্করপুরের এই যে যে সৌন্দর্য, সমুদ্রের থেকে যে তিমি মাছ আমরা তো নিজে চোখে কখনো দেখিনি, তারই কিন্তু একটা অংশ এখানে তুলে ধরেছে ছবির মাধ্যমে। আর তোমরা দেখতেই পাচ্ছ বড় তিমি মাছ সৌন্দর্য করে সাজানো আছে সিনারির মাধ্যমে। আর এইখানে একটা বসার মতন জায়গাও করা আছে। আর এই হলো সমুদ্র, তার অপোজিটেই এই চিত্রকলা তুলে ধরেছে। আর এই হলো তিমি মাছ। আর এই ছোট ছোট মাছ যেভাবে গিলে খায় সেরকমই কিন্তু একটা অংশ দেখো তুলে ধরেছে। দেখো তোমরা, বেশ কত সুন্দর লাগছে জিনিসটা, তোমরা দেখতেই পারছো। আর শঙ্করপুর জায়গাটা সেই পুরনো দিন থেকেই কিন্তু এই শঙ্করপুর জায়গাটার নামটা কিন্তু হয়ে আছে, আমরা শুনেছি। কিন্তু আমি কোনো সময় এই শঙ্করপুরে আসিনি, এই প্রথমবার এই শঙ্করপুরে আসলাম। আর তাছাড়াও এই শঙ্করপুরে বিভিন্ন রকমের খাবারের স্টল কিন্তু এখান দিয়ে এই বিকালবেলায় কিন্তু বসে পড়েছে দেখা যাচ্ছে। আর কিছু এরকম ছোট ছোট জায়গাগুলোতে বসার মতন কিন্তু জায়গা করে দিয়েছে। আর এই ছোট ছোট স্টল কিন্তু দেখা যাচ্ছে খাবারের। আমরা এখন নায়কালী মন্দিরে আছি। আর এই মন্দিরের অনেক পুরনো মন্দির, কিন্তু এখন একটু বড় করে করা হয়েছে, নতুন করে তৈরি হচ্ছে। মন্দিরের কাজ চলছে। শ্রী শ্রী নায়কালী মাতার মন্দির, প্রফুল্ল কুমার নায়ক স্মৃতি রক্ষার্থে শ্রীমত্তা সুখদা নায়ক তৈরি করেছিল এই মন্দির। আর মন্দিরের এই পাশেই কিছু হয়তো মনে হয় বসে গান বাজনা করার জায়গা। আর পাশে একটা পুকুর আছে, একটা বট গাছ আছে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে মন্দিরটা। চারিপাশটা সুন্দর করে কাজ চলছে এখনো, যেহেতু কাজ এখনো পরিপূর্ণ হয়নি, কাজ চলছে মন্দিরের। এবং মন্দিরের চারিপাশটা হয়তো মন্দির বছরখানির মতো সময় লাগবে। এখন আমরা ওল্ড দীঘায় আছি। আর দীঘার যে সমস্ত জায়গাগুলো আছে সব জায়গাতে কিন্তু আই লাভ দীঘা, আই লাভ দীঘা বলে লেখা আছে। আর এটা কিন্তু আমরা কিন্তু ওল্ড দীঘাতে। আর এই দীঘা সৈকত যেটা প্রথমে তৈরি হয়েছিল সেটা কিন্তু এই ওল্ড দীঘা। আর ওল্ড দীঘায় কিন্তু সৌন্দর্যের দিক থেকে
খুবই সুন্দর। আর এই ওল্ড দীঘায় লেখা আছে আই লাভ দীঘা। আর ভিড়ভাড় কতটা যানজট দেখো, সমস্ত লোক কিন্তু এইদিকে ঘোরাঘুরি করছে। আর এই পাশেই অন্ধকার এখন, যদিও দেখানো যাচ্ছে না সমুদ্র। ওল্ড দীঘায় সমস্ত জায়গাগুলো ওই লাইট দিয়ে মানে সাজানো, খুব সুন্দর লাগছে। আর সমস্তটাই কিন্তু লোকজন কিন্তু পুরো ভর্তি। আর এইখানে কিন্তু একটা বড় বড় অক্ষর করে বিশ্ব বাংলা, বিশ্ব বাংলা দিয়ে ওটা কিন্তু বিশ্ব বাংলা দেখতেই পাচ্ছ। এইদিকে আর এরই চারিপাশে কিন্তু দোকানপাট সবই কিন্তু ভর্তি, সব দোকানদাররা সব এখানে কিন্তু ব্যবসা করছে রীতিমতোভাবে। আর এইখানে একটা গাছে পুরোটাই কিন্তু ফল টাইপের, বেলুন টাইপের করে সাজানো আছে, সবই লেখা আছে কিন্তু বিশ্ব বাংলা। এই গাছে দেখো সে ফল টাইপের কিন্তু গাছটাই করা আছে মাটির কথা, পথসাথী, যুবশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, এই ধরনের সকল প্রকল্পগুলোই কিন্তু এখানে তুলে ধরেছে। আর এই নিচ দিয়ে, এই গাছের নিচ দিয়ে কিন্তু হরিণগুলোকে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে সিনারি করে রাখা আছে। দেখো কন্যাশ্রী, যুবশ্রী, সব কর্মশ্রী, কন্যাশ্রী, মানে যতগুলো প্রকল্প আছে মমতার, সেই প্রকল্পগুলোকেই তুলে ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যত্রতত্র পান ও গুটখার পিক ফেলিবেন না। সমুদ্রে আসবো দীঘায় আর শঙ্খ দেখতে পারবো না, এটা কখনো হতে পারে? এই দেখো, তার জন্য এখানে একটা বড় করে কিন্তু শঙ্খর সিনারি করে রাখা আছে বানিয়ে। সব এই গাড়িগুলো চালাচ্ছে এরা, ব্যাটারি চালিত গাড়িগুলো। এদের উঠলে পরে 4 রাউন্ডে 100 টাকা করে নিচ্ছে এরা। আর একার সঙ্গে যদি দুটো বাচ্চা যদি একসঙ্গে ওঠে 2 রাউন্ড 100 টাকা নেবে এরা। এরকম গাড়ি অনেকই রাখা আছে, এরা সবাই গাড়ি চালাচ্ছে। সব গাড়িগুলো চলছে দেখো। ছাল করে দেবে মশলা দাও, মশলা দিয়ে ফ্রাই। এই চিংড়ির প্লেট কত গো? 50, এটা 105 পিস। ওটা 105 পিস না? বড় বাগদা, বড় আছে বাগদা। বাগদা চিংড়ি। আচ্ছা সাথে এইগুলো ওদিকে একটা প্লেট কর, সেগুলো প্লেটগুলো বসিয়ে দাও। আর কাঁকড়া কত করে? কাঁকড়া 80, জোড়া 150, দুটো নিলে 150। একটা একটু নিয়ে খেয়ে দেখুন, আপনার যেটা খুশি। এই চিংড়ি প্লেট কত গো? 50 আর 26 100 আর ভেটকি? হ্যাঁ সরে গেছে গো, ওই বলা ভেটকি আছে 50 100। রতন ভেটকি আছে 200 টাকা। গুড মর্নিং, সকাল 5টা বাজে। এখন আমরা মোহনায় যাব। আর মোহনায় গিয়ে ওখানে সূর্যোদয় দেখব এবং
কি কি মাছ ওঠে, কিছু মাছ ওখান থেকে কেনা যায় কিনা দেখব। আর এই সব রকম মাছ কি কি মাছ উঠছে তো সেগুলো দেখাবো। মোহনায় যাচ্ছি আমরা। এটা কত করে? হ্যাঁ, ইলিশ কত? 1400 কতটা ওজন কতটা হবে এগুলো? 950 1 কেজি সাইজ 900 950 1 কেজি। ও 1 কেজি 900 950। এটা 1100 টাকা। এটা 1100। আর এই গলদা চিংড়িগুলো? এটা 900 টাকা, ওটা 600 টাকা, ওটা 700 টাকা, ওটা 300 টাকা। আর ভেটকি? ভেটকি নাম 700 টাকা আছে, 600 টাকা আছে, গুড়জালিটা আছে এত বড় সাইজ 5 কেজি সাইজ, ওটা 600 টাকা কিলো। আর কাঁকড়ার কিলো কত চলছে? 200 250। কোনটা লাগবে আপনার বলুন, দরদাম হয়ে যাবে। 200 টাকা, 250 টাকা, 1900 বেচছে 2850। আসুন ইলিশটা দেখুন তারপরে কিনবেন, আগে দেখে যান তারপরে কিনবেন। কোনটা দেবো স্যার? বইনের সময় দরদাম হয়ে যাবে। এই ইলিশ কতটা ওজন হবে এগুলো? 1.5 কিলো। কিলো কত করে? হ্যাঁ 2500, এটা 1300। এটা 2500 টাকা কিলো, এটা 1300 টাকা কিলো। এটার মতো 800-900 মতন হবে, 800-900। বড় বড় সাইজের পমফ্রেট। আর কাঁকড়ার কিলো কত চলছে দাদা? ওই কাঁকড়া আমরা এখন মোহনায় আছি। আর মোহনায় এই যে সমুদ্রের কাছাকাছি যাওয়ার জন্য একটা বিস্তৃত কিন্তু একটা রাস্তা টাইপের করা আছে। দেখুন সব পর্যটকরা কিন্তু একে একে সবই কিন্তু এই সমুদ্রের পাশেই কিন্তু যাচ্ছে সমুদ্রের দিকে। আর ছোট ছোট দোকান এই সমুদ্রের পাশ দিয়ে কিন্তু সব দাঁড়িয়ে আছে, তারা ব্যবসা কিন্তু করছে। দেখুন দেখা যাচ্ছে ছোট ছোট দোকান সবই কিন্তু বসে আছে। সমুদ্র কিন্তু লোকজন কিন্তু এখান দিয়ে টানাটানি করে, মানে চড়িয়ে নিয়ে বেড়ায়। মাথা পিছু কিন্তু 100 টাকা করে নেয়। আর সমুদ্রের সংলগ্ন পুরোটাই কিন্তু দোকান বসানো। আর এই সমুদ্রের বিস্তৃত এলাকায় পুরোটাই কিন্তু মানে লোকের সমাগম কিন্তু প্রচুর। हे काल रात्रि है कल्याणी, तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, तेरी ममता से जो गहरा हो ऐसा तो सागर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। খুব মজা পাচ্ছিস তুই। আমরা এখন মোহনাতে আস্তে আস্তে কিন্তু যে জোয়ার ভাটার হয় সেই জোয়ার কিন্তু অলরেডি কিন্তু প্রথমে শুরু হয়ে গেছে। আর আস্তে আস্তে দেখো জলস্তরও কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু বেড়ে গেছে। আমরা যখন এসেছি যেটুকুনি জল ছিল তার থেকে কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু ঢেউ কিন্তু বেড়ে চলেছে। তো আমরা এখন এই জলের দিকেই দাঁড়িয়ে আছি। আর এই সাইডে কিন্তু মোহনার সেই যে
দীর্ঘ 1 কিলোমিটার মতন যে রাস্তা করে দিয়েছে, যে মানুষ যখন মানে জলটা বেশি হয়ে যায় এখান দিয়ে, তখন কিন্তু ওর উপরে দাঁড়িয়েই কিন্তু এই সমুদ্রের এই জল উপভোগ করে তারা। তো সেই বিস্তৃত রাস্তাটা আসবে। দাদা রেট কত গো? হ্যাঁ, ঘোরার জন্য 100 টাকা। আর ছবি তোলার জন্য ছবি তুলবেন 50, ঘুরবে ফটো তুলবে 100 টাকা। বলছে একজন মানুষ ঘোরার জন্য বলছে 100 টাকা করে লাগবে ঘোরায়। হ্যাঁ, একজন। আর শুধুমাত্র যদি ফটো তোলার জন্য যদি হয় উঠে 50 টাকা। মোহনাতে এরকম জাম্পিংয়ের ব্যবস্থা করেছে, তাতে মাথাপিছু 30 টাকা করে কিন্তু এরা রেট নিচ্ছে। দেখা যায় ক মিনিট এখানে ওরা লাফাতে পারে। Let's go. ইউটিউবে ছেড়ে দেবেন। কাচ্চা let's go, কাচ্চা। 1 কিলো 900 হচ্ছে না? 1 কিলো 900 হয়েছে। এলেস বলে এলেস হবে, কমবে যাবে, চিনি যাবে দাদা। আরে বিগাই দেন, বেতন এদিকে নিয়ে আস। বলো কোথায় পেপার দাও। দেখেন, আরে কোন ফাটা ছোটা ওসব বাসি বাজে মাছ থাকে না। কোনটা? আরে বাবা নাবি, আমারও নাবি আছে, তোমারও নাবি আছে। এতটা মাছ তো দেখি, প্রত্যেক মাছের নাবি আছে। দেখেন, প্রত্যেক মাছের নাবি আছে। এই দেখেন না, প্রত্যেকটা মাছের নাবি আছে। 2 নম্বরের কথা বলে পয়সা নেব না দাদা। রুই কাতলা পর্যন্ত দাদা বলে ডাঙি পাবে। নাবি থাকলে না থাকলে কি মাছ হয়? ইলেশ খাও, ইলেশ খাও, ইলেশ খাও, ইলেশ খাও। এই তাহলে কত 1200 করে হবে কি? 1200 করে হবে? হ্যাঁ, ইয়ে করো, একটা বড় দাও, একটা ছোট দাও। 450 করে রাখো দাদা। এই মাছটা দাও, এই মাছটা দাও, এই মাছটা দাও। এই মাছ বাড়ি নিয়ে যাবো। দুটো কি আর এক মাপে দাঁড়াবে নাকি? দাদা ওটা দেবেন, ওটা দেবেন। আরে বাবা কাঁচা মাছ দেখতে ওটা দিও না। দাদা বিলাপি হচ্ছে কোনটা দাও বলো। এটা দাও। একটু বরফগুলো ছাড়িয়ে নাও, নাহলে ওদিকে আবার ওজন বেড়ে যাবে। 1.5 গ্রাম বরফ না গায়ে। আর এই ইলিশগুলো দাম কিরকম যাচ্ছে? কোনটা? ওটা 1800 টাকা, 1800 টাকা। এটা কতটা ওজন? কতটা ওটা? 1.5 কিলো সাইজ, 1.5 কিলো সাইজ। ওটা 1.5 কিলো সাইজের। এক কিলো 700। দুটো কি একই ওজনের আছে নাকি একটু দেখা যাবে? কারণ দুজনের না, দুজনের যাবে তো, এবার সেখানটা মোটামুটি তাহলে পরে সুবিধা হবে। 890। একই করে, একই। 10 গ্রামে 10 গ্রামে হেলবে বলো। আরে পমফ্রেটগুলো দাম কিরকম আছে? কতটা হলো 1 কিলো 700 না? 1 কিলো 800 থেকে 10 গ্রাম কম আছে। হ্যাঁ, 1 কিলো 800 দেখলাম না, 1 কিলো 700 দেখলাম। দেখেন তো, 790 গ্রাম। 790 গ্রাম। 10 টাকা ছেড়ে দাও দাদা ভাই। এই ভেটকিগুলো দাম কিরকম আছে? ওটা 600 টাকা কিলো। 600 টাকা 500 টাকা। এই যে 500 টাকা কিলো। প্যাক করে দাও। আর কিছু নেবে? না, আর কিছু নেবো না। আর কাঁকড়া কিলো কত গো? কাঁকড়া আছে ওটা 500 টাকা কিলো। আর ওইদিকে ওটা 250 টাকা কিলো, 150 টাকা কিলো। 150 টাকা কিলো। ওই প্যাকিং না, এই প্যাকিং। প্যাকিং হবে। এখন আমি দীঘায় আছি। দীঘায় যে জগন্নাথ দেবের পুরীর
যে মন্দির আছে তার আদলেই এই দীঘায় যে মন্দির তৈরি হচ্ছে, তো অনেকটাই কাজ হয়ে গেছে যদিও, তো সমস্তটা দেখানোর চেষ্টা করব, কিন্তু মনে হয় না দেখাতে পারবো। এই মন্দিরের কাজগুলো সব চলছে সমস্তটাই। বলছে 2025 সালে এই মন্দির উদ্বোধন হবে, আর এখনও যা কাজ আছে তাতে 1 বছর সময় লেগে যাবে। তো মন্দিরের সমস্ত কাজ কিন্তু চলছে। সামনে এগিয়ে এসে আমাদের মন্দিরের কাজ কিন্তু চলছে। ওই দূরে জগন্নাথ দেবের যে পুরীর যে মেন মন্দির সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখনও যা মন্দিরের যা কাজ আছে তাতে 1 বছর লাগবে। মন্দিরের কাজ কিন্তু চলছে। বাইরের অংশ প্রায় হয়ে গেছে, কিন্তু ভিতরে এখনও রেডি হয়নি। ভিতরের কাজও চলছে, সব কনস্ট্রাকশনরা তারা কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্তটাই কিন্তু এই কাজ চলছে। এই মন্দিরে এটা কাজ চলছে এখনও, মেন মন্দির জগন্নাথ দেবের। দীঘা এখন সবুজের হাটে ঢুকছি, যে সবজি বাজার, নিউ দীঘা সবুজের হাট। সব সবজি নিয়ে বসে আছে, ফলের দোকান, সবজি বাজার সবই। দীঘা মাছের বাজার সকালবেলায় অনেক ভিড়। রুই, কাতলা, ওখানে দামটা ঠিক পাবো। 200 টাকা কেটে দিয়ে 200 নাকি? হ্যাঁ 200 টাকা কিলো আর 150 টাকা কিলো কাঁকড়া। 1 কিলো 100 গ্রাম এই বড় সাইজের কাঁকড়াটা নিয়ে নিলাম। এখন কেটে নিয়ে গিয়ে রান্না করাবো হোটেলে। আর এখানে হোটেলে টাকা দিয়ে 1 কিলো কাঁকড়া রান্না করতে 150 টাকা নেবে। 1 কিলো কাঁকড়া নেওয়া হলো। তো এই দাদা আবার কাটতে 200 টাকা কিলো নিল, আর এই দাদা কাটতে 20 টাকা নিল কাটার জন্য। এখন আমি অতিথি রান্নাঘরে আছি। অর্ডার অনুযায়ী মাছ, মাংস সব কিছুই রান্না করে দেয় এখানে। মাংস কত নিচ্ছেন রান্না করতে? 120 টাকা। আর কাঁকড়া বা মাছ? হ্যাঁ। আর ইলিশ মাছ? 120 টাকায়। আর খাসি 100 টাকা, 150 টাকা। আর ভাত রান্না করে দিয়ে 50 টাকা কিলো, তাই তো? আর সব কিছুই তোমাদের মানে এগুলো শুধু কিনে দিলে পরে তোমাদের সব কিছুই, তাই তো? আর এখান থেকে যদি রান্না করে মানে সব কিছু যদি প্যাকিং করে নিয়ে যাওয়ার মতন কোনো ব্যবস্থা হবে নাকি? রুমে হবে না? তো বন্ধুরা, তো রান্না করতে চাইলে পরে অতিথি রান্নাঘরে এসে রান্না করাতে পারো, কম দামেই পাওয়া যায় এখানে। আমরা কোয়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে ইন্ডিয়ান চাইনিজ বাঙালি খাবারের পরিবেশক যে আছে তার কাছে মাংস আর কাঁকড়া রান্না করতে দিয়েছি। তো মাংস রান্না করতে নেবে 130 টাকা কেজি, আর কাঁকড়া নেবে 150 টাকা কেজি রান্না নেবে। দুটো মিলে 280 টাকা রান্নার জন্য নেবে। আর এই কোয়েল
রেস্টুরেন্টে, তা আমরা রান্না করতে দিয়ে গেলাম। আর এখানে সবজি ভাত 50 টাকা মিল, ভাত ডাল আলু ভাজা 2 রকম সবজি দিয়ে পরিবেশন করে দিয়ে 50 টাকা নেবে সবজি ভাত। তা আপনারা কেউ আসলে পরে কোয়েলে যোগাযোগ করতে পারো। আমরা এখন কাজু বাদাম যে বাগান, সেই কাজু বাদাম বাগানেই আছি। আর এটা নার্সারি টাইপের, এখানে নাকি আসলে পরে কাজু বাদামের যে চারা, সেই চারাও পাওয়া যায়, কিনতে পাওয়া যায় এখানে। আর এই সমস্ত সবই কিন্তু এই কাজু বাদাম গাছ, এখান দিয়ে লাইন দিয়ে কিন্তু কাজু বাদাম গাছের পুরো নার্সারি। আর কাজু বাদাম গাছ এখানে কিন্তু পাওয়া যায়, পুরোটাই কাজু বাদাম বাগান। কাজু বাদামের চারার দাম কত আছে গো? 10 টাকা করে। এ মাঠে কাজু বাদামের চারা কি সব জায়গায় তো হবেই? আমাদের সাথে আবার ধারে কেন ও দেখে এখন দেখো হাট হাট নাকি? কত আলু দেখা যাচ্ছে, পেঁয়াজ দেখা যাচ্ছে, আগে দেখো তুমি কত কিছু দেখা যাচ্ছে। এদিকে টাকা এদিকে ঘোরাও, ও দেখো মাছের বাজার, এই দেখো রাজুমা বাজারে গেল। বাকির মাছ এখানে কত দাদা? 30 টাকা কম আছে এখানে। সামনে উড়িষ্যা বর্ডার। আর আমাদের যে পশ্চিমবঙ্গের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড কিন্তু এই দীঘায় আসলে পরে কিন্তু সমস্ত বাস এই জায়গায় কিন্তু হোল্ড করে। আর এই হলো উড়িষ্যা বর্ডার। এই দেখা যাচ্ছে এই যে হ্যাঁ পুলিশ বসে আছে, চেক গেট আছে, এই যে চেক গেট, এই যে পুলিশ এখানে কিন্তু বসে আছে। আর এইটাই উড়িষ্যা বর্ডার। ঠিক এই উড়িষ্যার মধ্যে বর্ডার ক্রস করার পর থেকেই কিন্তু এইখানে যে ভাষা, সে ভাষাটা কিন্তু পুরো উড়িয়া ভাষা কিন্তু এখানে শুরু হয়ে যাবে। আর এখানে যা আছে কিন্তু বইয়ের ভাষায় যা লেখালেখি যা কিছু হবে সবই কিন্তু উড়িয়াতে লেখা চলে এখানে। আর এইখানটায় রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কারই আছে এই উড়িষ্যার। আর উড়িষ্যার যানবাহনও কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটাই এখন হালকা দেখাই যাচ্ছে। আমরা এখন উড়িষ্যাতে আছি। আর এই রাধাকৃষ্ণ মন্দিরে প্রবেশ করছি, দেখাবো সামনে রাধাকৃষ্ণ মন্দির। হাতির পিঠে সিংহ যে সিনারি করা আছে। এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। আর চন্দনেশ্বর মন্দিরে দাঁড়িয়ে আছি। এখন আমরা প্রবেশ করছি চন্দনেশ্বর মন্দিরের ভিতরে। না এই চন্দনেশ্বর মন্দিরের কি এইখানটায় এই যে পুকুর, মানে জল কুণ্ড যেটা আছে, এই পুকুরে স্নান করে এখানে পুজো দিতে হয়। এবং এই যাদের মানত করা থাকে তারা নাকি এই পুকুরে স্নান করার পরে ঠিক এইভাবেই হাত মেপে গন্ডি কেটে কেটে যে পুজো এখানে দেয়। এখানে শিবলিঙ্গ, শিবের মাথায় জল ঢালার জন্য সবাই কিন্তু যায়। আর এখানে যা মানত পূরণ হয়। আর এখানে নাকি খুবই জাগ্রত এই ভোলানাথ মন্দির। এখানে মানে যে ভোলানাথ আছে শিব, আর এখানে খুবই উড়িষ্যার জাগ্রত এই মন্দির। আর এখানে মানত করে
যারা এই মন্দিরের ভিতরে যারা মানত করে তারা কিন্তু এইখানে এই জাতীয় এই যে গাছটায় তারা কিন্তু মানত করে যায়। আর এই ধরনের লাল সুতো দিয়ে ধাগা বেঁধে রেখে যায়। এই দেখো দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের। আর এরা কিন্তু এই গণ্ডি কেটে কেটে গিয়ে একবার পুজো যখন দিতে যাচ্ছে, মানে মানত পূরণ হলে তারা কিন্তু এইভাবে যাচ্ছে, মানত কেটে মানে গণ্ডি কেটে কেটে গিয়ে পুজো দেয়। আর পুজো দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু এইভাবে গণ্ডি কেটে কেটে গিয়ে আবার স্নান করে তারা কিন্তু সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে। দেখ এইভাবেই কিন্তু তারা একে একে কিন্তু সবাই গণ্ডি কাটতে কাটতে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। এটা কিন্তু মহাশিবলিঙ্গ সিং। এখানে এই মন্দিরের থেকে বেরিয়ে চারিপাশেই দুই সাইড দিয়ে কিন্তু বিভিন্ন রকমের দোকান সামগ্রী নিয়ে সবাই বসে আছে। দেখানোর চেষ্টা করব। বিভিন্ন রকমের মাটির খেলনা রয়েছে, এখানে মাটির পুতুল রয়েছে। এই উড়িষ্যার এই চন্দনেশ্বর মন্দিরের পাশেই দেখতেই পাচ্ছ, দুই পাশে মন্দিরের পাশেই এই সমস্ত দোকান সামগ্রী। আর এইখানে মানুষের যে টিফিন করার জন্য যে খাবার রয়েছে ঘুগনি আর মুড়ি, এখানে দেখলাম খুবই ফেমাস আর খুব চলছে এই খাবারটা। ঠিক লাইন দিয়ে কিন্তু এই দোকানগুলো রয়েছে ঘুগনি মুড়ি। কারা এইসব ঘুগনি মুড়ি। এখন আমরা তালসারিতে আছি। তালসারিতে সব দোকান চারিপাশে দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে করে দেখি সমুদ্রের দিকে একটু এগিয়ে যাই। সব আইসক্রিম, ডাব, মাছের আড়ত, ধরো মেয়ে ধরো মাছের আড়ত, মাছ দেখাবো। খয়রা মাছ, সমুদ্রের খয়রা, মায়া মাছ, এইসব। কত মাছ, সমুদ্রের মাছ সব। এই দেখো চাঁদা মাছ মনে হচ্ছে, চাঁদা মাছ। সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসছে এইভাবে সব এই জাতীয় মাছ এখানে। আর এই সমুদ্র চারিপাশে সমুদ্র দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা তালসারিতে আছি। আর এই তালসারিতে এসে কিন্তু আমরা এই লাল কাঁকড়া দেখার জন্য মোবাইল নিয়ে ছুটেছি, দেখি একটা লাল কাঁকড়া ধরতে পারি কিনা। আর দেখাবো সবাই। দেখো তালসারিতে এই দেখো সবই কিন্তু কাঁকড়ার গর্ত, সব লাল লাল কাঁকড়া এখানে সবই কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু দূরের থেকে দেখা যাচ্ছে, যেতে না যেতে কিন্তু ঢুকে যাচ্ছে গর্তের ভিতরে। দেখাবো, ওই দেখো লাল কাঁকড়া দেখা যাচ্ছে। জুম করে হয়তো মনে হয় আসবে না, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, মোবাইলে কিন্তু আসছে না লাল কাঁকড়া। লাল কাঁকড়া কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে। দেখো লাল কাঁকড়া কিন্তু প্রচুর পরিমাণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সচক্ষে, মোবাইলে হয়তো আসছে না, কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছে। তুমি একটা লাল কাঁকড়া ধরো না, ধরো 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 লাল কাঁকড়া ধরো। এই দেখো ধরার জন্য যাচ্ছে, ওই দেখো দেখো দেখো, এই দেখো ধরার জন্য গেছে। ও আর পাবে না, ওখানে আর পাবে না, আর পাওয়া যাবে না। দেখো লাল কাঁকড়া ধরার জন্য দেখো ডিপ করছে, দেখো ও আর পাওয়া যাবে না, হবে না আর। বুড়ি দেখো দেখো লাল কাঁকড়া ধরতে পারো নাকি? ধরো, লাল কাঁকড়া ধরতে পারলে 100 টাকা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, লাল কাঁকড়া ধরতে পারলে 100 টাকা। ঠিক আছে ঠিক আছে, নৌকায় উঠাবো। ওই দেখো ধরো ধরো ধরতে পারলে 100 টাকা।
ওই দেখো লাল কাঁকড়া। দেখো তালসারিতে এসে কিন্তু এই কাঁকড়া একটা ধরবো না, এটা কিন্তু হতে পারে না। একটা কাঁকড়া কিন্তু অনেক বালি খুঁড়ে খুঁড়ে কিন্তু একটা কাঁকড়া কিন্তু অবশেষে লাস্টকে ধরেছি। যে কাঁকড়ার কাছে যাই না কেন সেই কাঁকড়াটাই কিন্তু যেই আওয়াজ পায় তখনই কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। তো এই কাঁকড়াটাকে অনেকটা খোঁড়ার পরে, বালি খোঁড়ার পরে কিন্তু এই কাঁকড়াটা কিন্তু আমি ধরেছি রীতিমতোভাবে। কিন্তু কাঁকড়া কিন্তু ধরা কিন্তু এখানে খুবই কষ্টকর, আর খুবই মানে বলতে গেলে পরে পরিশ্রমও হয়ে যায়। এই বালি খুঁড়ে কিন্তু এই কাঁকড়াগুলো কিন্তু ধরা কিন্তু খুবই অসুবিধা। আর একটা জিনিস, এই কাঁকড়া তুমি আনন্দের বশে ধরলে সবই ঠিক আছে, কিন্তু এই কাঁকড়া কিন্তু তুমি কিন্তু নিয়ে যেতে পারবে না। কেননা এখানে যে উড়িষ্যা সরকার এই পরিবহন দপ্তর থেকে যে মানে এই কাঁকড়া ধরা কিন্তু নিয়ে যাওয়া কিন্তু এগুলো কিন্তু নিষিদ্ধ। আর এই কাঁকড়াগুলো যথাযথভাবে এই লাল কাঁকড়াগুলো এইগুলো কিন্তু ধরলে পারে যদি মৎস্য দপ্তরে ওরা যদি দেখতে পারে তাহলে পারে কিন্তু এমনকি কেসও কিন্তু হয়ে যেতে পারে, যদি তোমাকে দেখে যে এই কাঁকড়া নিয়ে গিয়ে তুমি এর সঙ্গে একে মেরে দিয়েছো বা অন্য কিছু। এই জন্য এই কাঁকড়া তুমি আনন্দের জন্য ধরে আবার ছেড়ে দাও, তবে ঠিক আছে। কিন্তু তুমি কখনোই ভুল করে এই কাঁকড়া নিয়ে যেও না আর মেরে ফেলো না, তাহলে পারে কিন্তু এরা দেখতে পেলে তাহলে পারে কিন্তু তোমাকে কঠোর কিন্তু শাস্তি দেবে। যখন এখান দিয়ে পার হয়েছি তখন কিন্তু জল কিন্তু ছিপছিপে জল ছিল, আর অল্প সময়ের মধ্যেই দেখো কত জল হয়ে গেছে। যাওয়ার সময় কিন্তু ছিপছিপে জল ছিল, আর এই দেখো এইটুকুনি সময়ের মধ্যে দেখো অনেক জল হয়ে গেছে। এই দিক দিয়েই এইটুকুনি দিয়ে এখনই দেখো কতটা জল কিন্তু হু হু করে যেভাবে বাড়ছে, এখনই কিন্তু জল হয়ে যাবে সবই এই সব জায়গাগুলো। দেখো বন্ধুরা জোয়ার কিন্তু চলে এসছে আস্তে আস্তে করে, ওই সাইডে আসলাম। আর এই এখন নৌকা এরা কিন্তু শুরু করে দিয়েছে নৌকা চালানো। এই নৌকা দিয়ে অনেকটাই পথ ঘোরাবে, পার হেড বলছে 100 টাকা করে নেবে এরা নৌকায়। এই সব নৌকা করে এই যেরকম ঘুরছে এরকম ধরনেরই এরা কিন্তু ঘুরাবে, ঘুরিয়ে ওই পারে নিয়ে যাবে, আবার ঘুরিয়ে এখানে নিয়ে আসবে, 100 টাকা করে নেবে এরা। এখন আমরা উদয়পুরে যাচ্ছি, আর এটা একটা রিসর্ট আছে, অচেনা রিসর্ট এর নাম। আমরা আস্তে আস্তে ওই সাইডে, যে সাইডটা আগে উদয়পুরের যেরকম ছিল সেরকমটা নেই দেখলাম, এই জন্য এখন এদিকটা করেছে। তো আমরা আস্তে আস্তে উদয়পুরের দিকে যাচ্ছি। আমরা এখন উদয়পুরে আছি, আর উদয়পুরে দেখো লোকের সমাগম কত, প্রচুর সমাগম। আর এখন জোয়ার ভাটা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, আর লোকজন দেখো চেয়ার টেবিলে কিভাবে বসে সব যে যার মতন খাওয়া দাওয়া করছে। এটাই হলো উদয়পুর। দেখো বন্ধুরা দেখা যাচ্ছে উদয়পুরের অবস্থা, দেখো দেখলেই মন ভরে যায়। দেখো উদয়পুর, এটা জোয়ার এসছে একদল, দেখো কত মানুষ স্নান করছে জলের মধ্যে, আর কত লোক দেখো খাওয়া দাওয়া করছে। আর পুরো কিন্তু একটা ছাউনি টাইপের করা আছে, এখানে সব রকমই চলে। এখন বলতে লজ্জা নেই, সেটা এখানে বিয়ার মদ সবাই এসে খাওয়া দাওয়া করে, এবং মাছ ভাজা সব কিছুই কিন্তু এখানে চলছে। উদয়পুর, এটা দেখো উদয়পুর। উদয়পুর সি বিচ, দেখো কীভাবে খাওয়া দাওয়া চলছে। একটু পাথরের উপর দিয়ে যেতে হবে। দেখো জলের মধ্যে চেয়ার টেবিল পেতে এখানে কিন্তু রীতিমতো কিন্তু খাওয়া দাওয়া চলছে, যে যার মতো খাওয়া দাওয়া করছে। আর উপর দিকটা কিন্তু আবার ডিজে চলছে।
একটা আনন্দ উল্লাসই কিন্তু এখানে আলাদা লাগছে পুরোটাই। দেখো উদয়পুরে সব খাওয়া দাওয়ার ইয়ে চলছে, কেউ কেউ মেজাজ সব রকমই চলছে এখান দিয়ে। দেখো লোকের সমাগম কত, আর সবই কিন্তু এখানে টেবিল চেয়ার পেতে কিন্তু খাওয়া দাওয়া রীতিমতো চলছে। কাঁকড়া ফ্রাই কত গো রান্না করে? পিস প্লেট ক পিস থাকবে? 3 পিস থাকবে 200 টাকা। এখানে বলছে কাঁকড়া প্রায় 3 পিস 200 টাকা দাম, ট্রাই করে দেবে। উদয়পুরে একদিকে খাওয়া দাওয়ার তালে তালে ডিজেও কিন্তু চলছে এখানে। দেখো সবাই কিন্তু আনন্দ ফুর্তি বিশাল করছে। বন্ধুরা দেখো, এর আগে কিন্তু এই রূপ কিন্তু উদয়পুরে কিন্তু দেখিনি, এই প্রথম কিন্তু আমি এইরকম উদয়পুরে কিন্তু এর আগে অনেক কবার এসেছি, কিন্তু এই রকমটা দেখিনি। এইবার যেরকম উদয়পুরের যে ভাবটা দেখতে পাচ্ছি, পুরোটাই দেখো চেয়ার টেবিলের ব্যবস্থা করা, আর সবাই কিন্তু দেখো বসে সবাই কিন্তু এক সাথে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। সব দেখো চেয়ার টেবিল, জলের মধ্যে জল এখন আসছে, পাইপ লাগছে এসে, সবাই দেখো এখন জোয়ার আসছে আর লোকজনের মধ্যে আনন্দও বাড়ছে। এখানে ড্রিঙ্ক ফ্রি, দেখো সব এখানে বিভিন্ন রকম আবার ছিপি ছিপি করে বৃষ্টিও কিন্তু পড়ছে, আর এখানে আনন্দ ফুর্তি কিন্তু সব কিছুই কিন্তু বাড়ছে। দেখো উদয়পুরে আসবো আর সেলফি করবো না, এত হতে পারে না। দেখো কিভাবে চেয়ার টেবিলে পেতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, দেখাই যাচ্ছে। দেখো এত সুন্দর জায়গা, মানে খুবই সুন্দর জায়গা, মানে বলে অসাধারণ, যে এক কথায় বলে সেটা অসাধারণ। এখন উদয়পুর পুরো মিনি গোয়া, মিনি গোয়া, গোয়ার থেকে কোনো অংশে কম নয়। এখন পুরো উদয়পুরটা পুরো মিনি গোয়া তৈরি হয়ে গেছে, আর হেভি সুন্দর লাগছে উদয়পুর দেখতে। উদয়পুরের নাজারাটাই অন্যরকম, পুরো গোয়া মিনি গোয়া, এই জন্য উদয়পুরের নাম দেওয়া হয়েছে। চলো আজকে কোনো জায়গায় ভাড়া থাকবে না, আজকে রোববার। না না বসো, আমরা বসবো না গো। চলো চলো দেখে নেবো।
হোটেল এবং রেস্টুরেন্টে আছি। আর এখন আমরা খাওয়া দাওয়া করব। সকালে আমরা কাঁকড়া এবং মাংস দিয়ে গেছি, তো আমরা সেটাই এখন কীরকম কী রান্না হয়েছে সেটা আমি দেখব। আর কেমন কোয়েলের এই দাদা কাকা রান্না করেছে, কাকিমা রান্না করেছে সেটা আমরা দেখব। আর খাওয়া দাওয়া করব, দেখি দেখাই, টেস্ট করে বলছি। তো আমরা এখন খেতে বসেছি, তো কি খাচ্ছি এটা দেখাই। এটা আলু ডাল দিয়ে মুড়ি ঘন্ট, ডাল, আলু ভাজা, আর একটা পালং শাকের একটা তরকারি, আর এখানে কাঁকড়া ফ্রাই। এইভাবে কাঁকড়ার গ্রেভিটা করেছে। তো এই আলু সবজি দিয়ে যেটা খাচ্ছি বেশ টেস্ট হয়েছে, হেভি লাগছে এটা। দিদিভাই ভাত দাও। কাঁকড়া কষানো, কাঁকড়াটা কত বড়, আর এই গ্রেভিটাও লেগে আছে, কত সুন্দর, দেখেই পছন্দ হচ্ছে। একটু খেয়ে দেখি কেমন লাগছে। না দারুণ হয়েছে। খেতে কেমন হয়েছে? হেভি হেভি। আমরা কাজু বাদামের দোকানে আছি। এই কাজু বাদামের দাম 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা, সব কাজু বাদামের দাম। আর আমরা যে কাজু বাদামের দোকানে আছি দেখাচ্ছি, দোকানে আছি সব রকমেরই সুস্বাদু মিষ্টি, মিষ্টান্ন জাতীয় খাবারগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখো দাদা, এগুলো দাম কিরকম আছে গো? এটা 40 টাকা দাম। এই দিল পিস নেবে 100 টাকা করে। ছাড়ো। এটা কত প্যাকেট আছে? এটা আছে কাজু লাগবে 30 টাকা। দীঘাশ্রী কাজু, এখানে সুস্বাদু কাজু, কিশমিশ এবং অন্যান্য অনেক ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায় এবং হোলসেলও করে নাকি এরা। আর এদের নিজস্ব কারখানাও আছে। আর এখানকার কাজু যেটা দেখলাম তাতে কিন্তু কাজুগুলো ভালোই, এবং খেয়েও দেখলাম কিন্তু ভালোই আছে কাজুগুলো। আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই দীঘাশ্রী কাজু ভান্ডারে এসে যোগাযোগ করতে পারো। এই চিংড়ি প্লেট কত গো? 50 টাকা। এটা কি আছে গো? হরিয়ালি কাবাব। আর এটা সব চিকেন কাবাব আছে, যে কোনো একটা কাঠি নেবে 50 টাকা আছে। 50 টাকা কাঠি। মশলা বাটার মালাই হরিয়ালি। হ্যাঁ, এটা ভেটকি নাকি? ये स्टार्टिंग है। হ্যাঁ, वो चितल है, वो भटकी है, ये चितल है। চিতল। এ পিস কত আছে? 150 আছে, 100 আছে। 150, 100। ऑक्टोपस कैसे? ये वाला 150, ये वाला 200। একটা চিংড়ি দাও না 50 টাকা প্লেটের। एकदम हाँ? खाना वाला गारंटी मिलेगा आपको, फ्रेश मिलेगा। बनवा रहे हैं ना? हाँ, कौन सा अच्छा रहेगा? আর কাঁকড়া ফ্রাই কত চলছে গো? ये लो, ये अच्छा रहेगा। क्या मछली है? हाँ, भटकी है 100 रुपया का, बोनलेस है। কাঁকড়া ফ্রাই কত? कांगड़ा আছে 100 টাকা পিস, জোড়া 150। এটা 100 টাকা পিস। জোড়া 150, জোড়া 150। হ্যাঁ, ঠিক আছে। कैसे बोल रहे हैं ये लोग? চিকেন তন্দুরি, এটা 100 টাকা, এটা 110 টাকা, আর ওটা মালাইটা আছে মালাই 120 টাকা।
এক পিস চিকেন তন্দুরি করে দেবো। আর এগুলো 50 টাকা। এগুলো 50 টাকা করে, এক একটা শিক 50 টাকা করে এগুলো। আর চিতল আছে 100 টাকা, 150 টাকা। আর ভেটকি ফোলা পিস 150, জোড়া 150, জোড়া 100। আর পমফ্রেট পপুলার আছে, এটা আছে অরিজিনাল নেই, এটা চাঁদা পমফ্রেট আছে, জোড়া 150 টাকা আছে, এগুলো 100 টাকা পিস আছে, এটা 200 টাকা পিস আছে। থ্যাংক ইউ। এই অক্টোপাসে এটার দাম কত আছে? এটা এটা 300 টাকা আছে, 250 টাকা দেবে, 250 টাকা। আর তারপরে এই 200 টাকা করে, এগুলো 200 টাকা করে সব। 200 টাকা, 150 টাকা। হ্যাঁ, আজকে আমরা দীঘা থেকে কৃষ্ণনগর বাড়ির দিকে রওনা দিচ্ছি। দীঘাকে টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আজকে। আর ভিডিও আজকে আর এই ভিডিও বড় করবো না, এইটুকুনি এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। বাই, গুড নাইট।